যদি এমন কোন মানুষকে বসানো হতো অ্যাবসলিউটলি নন পার্টিসান, তাহলে আমাদের গণতন্ত্রের ঔজ্জ্বল্য বাড়বে। এখানে যদি আইনমন্ত্রী থেকে থাকেন এবং প্রধানমন্ত্রী থেকে থাকেন, সেখানে রাহুল গান্ধী গিয়ে যাই বলবেন সেটা যে গ্রহণযোগ্য হবে না সবাই আমরা জানি। রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি ওই মিটিংয়ে যাব না। রাহুল গান্ধী হ্যাঁ। প্রধানমন্ত্রীকে হুম। অনুরোধ করেছিলেন যে 24 ঘন্টা হুম। অন্তত পিছিয়ে দিতে, এবং পিছিয়ে দেবে। বলেছিলেন বলেছেন যে ব্যাপারটাকে আপনারা ইগো হিসেবে নেবেন না। তাদের রাজত্ব করতে গেলে যা যা নিয়ম নীতি যদি লঙ্ঘন করতে হয় তারা করবেন, কারণ তারা ক্ষমতায় থাকতে চায়। তাহলে ভারতীয় গণতন্ত্রের খুব আর বেশি দিন নেই টিকে থাকার জন্য। তৃণমূল এখানে যেটা বলে, এটা বিজেপি কিন্তু ওখানে একটা খেলা হবে, মতো ধর্মীয় খেলা হবে, এটা চলছে। নীতিশ কুমারের পক্ষে উপমুখ্যমন্ত্রী হয়ে কাজ চালানো তো সম্ভব নয়, তিনি একসময় প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, হ্যাঁ, নরেন্দ্র মোদীর সঙ্গে সমান তালে। হচ্ছে হ্যাঁ। জম্মু কাশ্মীরের অনুচ্ছেদ 370 ধারা 70। বিলোপের পরে যে হ্যাঁ। ড্রাফটিং করা হয়েছিল তার মূল মাথা বলা হয় জ্ঞানেশ কুমারকে। যে রাম মন্দির জন্মভূমি ট্রাস্টের যে টোটাল হুম। পরিকল্পনা, সেই পরিকল্পনার মুখ্য যারা ছিলেন, যারা হুম। তার মধ্যে হুম। জ্ঞানেশ তার মধ্যে কুমার উনি ছিলেন। হয়েছে। মানে এটা তো সরাসরি বিজেপির হয়ে প্রচার করা। একজন কে করছেন? দেশের উপরাষ্ট্রপতি। কোনোদিন ভাবাই যেত না। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। গতকাল রাত্রিরে ভারতীয় রাজনীতিতে একটা বেশ চমকপ্রদ ঘটনা ঘটেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরে একটি মিটিং হয়েছিল। সেই বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং, আমাদের আইনমন্ত্রী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিষয় ছিল ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার পদে কে বসবেন, সেই মানুষটিকে নির্বাচিত করা। আপনারা জানেন এর মধ্যেই সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে এবং যে মামলাটির শুনানি হবে আগামীকাল সুপ্রিম কোর্টে। যে মামলাটিতে এই নিয়োগ সংক্রান্ত বিষয় কিন্তু এটার বিচার্য বিষয়। তো সেখানেই আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেছিলেন এই প্রধানমন্ত্রীর দপ্তরে যে মিটিংটির, সেই মিটিংটিতে বলেছিলেন যে একটা দিনের জন্যে, মাত্র 24 ঘন্টার জন্যে এটা পিছিয়ে দেওয়া হোক, কারণ সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে এই বিষয়টি আমাদের ঠিক করা উচিত। কিন্তু তার কথা শোনা হয়নি, এবং সেই রাত্রিরেই তার প্রতিবাদ অগ্রাহ্য করেই 2-1 ভোটে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে আরেকজন নির্বাচন কমিশনার যিনি ছিলেন জ্ঞানেশ কুমার, তাকে নির্বাচন করা হয়েছে এবং আজকেই তিনি দায়িত্ব নেবেন। এই বিষয়টি নিয়ে ভারতীয় রাজনীতি এবং ভোট বিশেষ করে অত্যন্ত এর 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 মধ্যে গুরুত্বপূর্ণ এই জন্যে, যে জন্যে কারণ এই জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আগামী দিনে যদি তিনি থাকেন তাহলে বিহারে এবং পশ্চিমবাংলায় এবং আরও বেশ কয়েকটা, তিনি 29 সাল অবধি ক্ষমতায় থাকবেন, এই পদে থাকবেন, নির্বাচন হবে। সেই জন্যে এই বিষয়টির বিশ্লেষণ করা, জ্ঞানেশ কুমার কে, তার কি পূর্ব ইতিহাস কি, কেন তাকে মোদী সরকার এত তড়িঘড়ি কী জন্য নির্বাচন করলো, এই সমস্ত বিষয়গুলো জানাটা খুব জরুরি। এবং সেই জন্যই আজকে আমাদের এই বিষয়টি বিশ্লেষণ করবেন আমাদের কাছে গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত। আপনার এই বিষয়টি সম্পর্কে, এই যে তড়িঘড়ি কাল রাতেই যে মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগ করা হলো জ্ঞানেশ কুমারকে, তো এই বিষয়টি কেন হলো, এর কি পেছনে আছে, এই বিষয়টি যদি, এবং এর গুরুত্ব কি, আমাদের ভারতীয় রাজনীতিতে গুরুত্ব কি, যদি বিষয়টি একটু আপনি আমাদের ব্যাখ্যা করেন। সুব্রত, ওই এর প্রথম কথা হচ্ছে, এই যে আমাদের যে চলে গেলেন রাজীব কুমার, সিইসি, শেষ যে শায়রি রাজীব কুমার। চিফ ইলেকশন কমিশনার, তাকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে। আমরা দেখেছি বিতর্ক হ্যাঁ। হয়েছে এই জন্য, মূলত হয়েছে ইভিএম মেশিন নিয়ে, সেই ইভিএম মেশিনে কারচুপি হয় কিনা, এবং ইভিএম মেশিনে ভিভিপ্যাট, সেই ভিভিপ্যাট সংরক্ষণ হয় কিনা, এবং এইসব নিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত যথেষ্ট বিতর্ক হয়েছে। এবং শুধু তাই নয়, সরকার খানিকটা বেকায়দাতেও আছে, কারণ অনেক সময় যাচ্ছে এই ভিভিপ্যাটের সঙ্গে মিলছে না ভোটের প্যাটার্ন, আর ভোটিং প্যাটার্নটাও অনেক সময় মিলছে না। বহু জায়গাতে এটা হয়েছে। মানে একটু আগের দিনের কথাটা একটু রোমন্থন করে নেওয়া দরকার, যে এই হ্যাঁ, যে অবশ্যই। 5টার পরে ভোটটা হলো, যেখানে যেখানে 5টার পরে, 5টা পর্যন্ত সময়, 5-এর পরে
যত ভোট হয়েছে এবং যে পরিমাণের ভোট বেড়েছে, সে সমস্ত ভোটটাই বেড়েছে বিজেপির। কোথায় কোথায় যেখানে বিজেপি দুর্বল ছিল বলে ধরে নেওয়া হচ্ছিল। এবং তারপরে দেখা গিয়েছে যে ভোটের যখন ফল বেরিয়েছে, সেখানে বিজেপি একেবারে সোৎসাহে জিতেছে, উৎফুল্ল হয়েছে। এবং যেখানে হরিয়ানার মতো জায়গায়, যেখানে একটাও যাকে বলা হয় কোনো সমীক্ষায় পাওয়া যায়নি যে বিজেপি জিতবে, সেখানেও বিজেপি প্রবলভাবে জিতেছে। এই হলো ব্যাপার। এবারে এই যে ধরনের বিতর্ক হয়েছিল, যদি এমন কত মানুষকে বাছা হতো যেটা যিনি একেবারে নন পার্টিসান, যিনি যিনি কোনো পক্ষে নেই, নিরপেক্ষ লোক, তাহলে আমি তার মানে এখনই বলতে চাইছি না যে জ্ঞানেশ কুমার খুব পক্ষপাতিত্ব করবেন বলে, আমি বলছি না, ধরে নিচ্ছি না। কিন্তু জ্ঞানেশ কুমারকে নিয়ে বিতর্ক তো আছে। কি কি বিতর্ক আছে আসছে কিছু করার। কিন্তু যেটা হয়েছে যে যদি এমন কোন মানুষকে বসানো হতো অ্যাবসলিউটলি নন পার্টিসান, তাহলে আমাদের গণতন্ত্রের ঔজ্জ্বল্য বাড়তো, এটা ঠিক। গণতন্ত্রের লোকতন্ত্র যেটা বলেন আমাদের প্রধানমন্ত্রী, কিন্তু তাতে বিজেপির মাদার ঔজ্জ্বল্য অফ খানিকটা ডেমোক্রেসি বলেন। হ্যাঁ, কিন্তু বিজেপির ঔজ্জ্বল্য খানিকটা ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা ছিল, বিজেপির মধ্যেই ছিল। এইটাই কিন্তু বোঝা যাচ্ছে। কেন? যে বিজেপি এত গণতন্ত্রের কথা বলে, সংবিধানের কথা বলে, সাংবিধানিক কাঠামোর কথা বলে, যেখানে গিয়ে আমেরিকায় গিয়ে প্রধানমন্ত্রী আদানি প্রসঙ্গে বলছেন আমাদের দেশ হচ্ছে লোকতান্ত্রিক দেশ, মানে গণতান্ত্রিক দেশ, সেখানে সমস্ত নিয়ম মাফিক হয় আর কি, উনি বলতে চাইছেন। সেখানে দুই দেশের প্রধান কখনো বসে একজন ব্যক্তি বিশেষের তার নিয়ে কোনো আলোচনা করতে পারে না, মানে লোকতন্ত্রের এটা নিয়ম। সেই অনুযায়ী মানে ল উইল টেক ইটস ওন কোর্স, এটাই বলা হয়, মানে সবাই আইন মাফিক চলবে। তো সেখানে সুপ্রিম কোর্ট যখন 23 সালে বলল যে এই যে সিইসির নিয়োগ হয়, এই নিয়োগ পদ্ধতিটায় একটু পরিবর্তন দরকার, জোর গলায় বললো, কনস্টিটিউশন বেঞ্চ বললো, সাংবিধানিক বেঞ্চ বললো। তো সাংবিধানিক বেঞ্চ কি করে? সংবিধান সম্মত ভাবে যেটা করা উচিত সেটাই নিশ্চয় বলে, সেটাই হিসেব করে বলে। তখন বললো কিভাবে করা উচিত। প্রাইম মিনিস্টার থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন সিইসি নির্বাচনে, চিফ ইলেকশন কমিশনারে। কিন্তু কি দেখা গেল, তারপরে সরকার, কেন্দ্রীয় সরকার আইনটা আনলো, আইনটা পাল্টে সেখানে সিজেআই কে সরিয়ে দিল, চিফ জাস্টিস সরে গেলেন। হ্যাঁ, অর্ডিন্যান্স এনে করা হয়েছিল। এবং এবং হ্যাঁ, মানে আইনের মতনই শেষ, হ্যাঁ, অধ্যাদেশ। আইন, হ্যাঁ অধ্যাদেশ। এবং কি করা হলো, তার জায়গায় কি করা হলো, কে আসবেন? একজন মনোনীত মন্ত্রী, মন্ত্রী ক্যাবিনেট, মানে বিজেপির মানুষ যিনি হবেন, ন্যাচারালি বিজেপি মিনিস্টার। এবং স্বভাবতই প্রধানমন্ত্রীর কাছে বিজেপি মিনিস্টার বলতে প্রথমেই যার নাম ভাসে তিনি হচ্ছেন অমিত শাহ, তিনি যে থাকবেন এটাই পরিষ্কার হয়ে গেল। তো এবারে কি হলো, আজকে কালকের মিটিং এ অবশ্য অমিত শাহ ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, ছিলেন 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 না অমিত শাহ, আইনমন্ত্রী ছিলেন। আইনমন্ত্রী ছিলেন, সরি, আইনমন্ত্রী, আইনমন্ত্রী তাহলে তাহলে আইনমন্ত্রী ছিলেন। আচ্ছা, তাই ছিলেন। মানে একজন ক্যাবিনেট মন্ত্রীকে থাকতে হবে, মানে প্রধানমন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রী। এবং কিন্তু এর আগে আরেকটা খবরে আছে যে অমিত শাহর সঙ্গেও আলোচনা সেরেছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ব্যাপারে। তো এখানে যদি আইনমন্ত্রী থেকে থাকেন এবং প্রধানমন্ত্রী থেকে থাকেন, সেখানে রাহুল গান্ধী গিয়ে যাই বলবেন সেটা যে গ্রহণযোগ্য হবে না সবাই আমরা জানি। কাজে রাহুল গান্ধী সেখানে গিয়ে নিজের অবজেকশন দিয়ে চলে এসেছিলেন যে তিনি কি করবেন থেকে, এবং সেটা বলেওছেন জয়রাম রমেশ, যেটা করা সেটা করা হয়েছে, মানে উনি একটা অবজেকশন দিয়েছেন এটা স্ট্র্যাটেজিক্যালি করা হয়েছে বোধহয়। আপনি যদি একটু, কারণ এর আগে রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমি ওই মিটিং এ যাব না, কেন ওই মিটিং এ, হ্যাঁ ওই মিটিং এ গিয়ে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, তারপরে তিনি আবার সেই এতে মত পরিবর্তন করে তিনি কালকে মিটিং এ গেলেন এবং গিয়ে তিনি এই জন্যই গেলেন। কেন গেলেন তিনি অন্তত, এবারে কেন রাহুল গান্ধী গেলেন? কারণ রাহুল গান্ধী একটা জিনিস প্রথম দিন থেকে প্রমাণ করতে চাইছেন যে তিনি কোনো ধরনের কোনো সমস্যায় কখনো সামনের সারিতে ছাড়া পেছনের সারিতে থাকবেন না। তিনি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যা যা বলার সংসদে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্ক নিয়ে তিনি সংসদে বলে যান, সবার কাছে বলতে পারেন,
তিনি কোনো জায়গায় অন্যরকম কথা বলেন না, এবং যে যে কথা বলেন আমরা দেখেছি বাজেট সম্পর্কে যা যা কথা বলার, অর্থনীতি সম্পর্কে সংসদে দৃঢ়ভাবে নিজের কথা বলেছেন। এটা ভালো মন্দের কথা আমি বলছি না, আমি বলছি বলেছেন। কাজে এখানেও রাহুল গান্ধী ঠিক সেই স্ট্র্যাটেজিটাই কংগ্রেস থেকে নেওয়া হয়েছে, যে রাহুল গান্ধী যাবেন এবং নিজস্ব কংগ্রেসের যে স্ট্র্যাটেজি সেটা জানিয়ে আসা হবে। এখন বক্তব্য একটা হচ্ছে, খবর আসছে গৌতম দা, সেটা হুম, হচ্ছে যে এই হুম, এই প্রসঙ্গে, সেটা হচ্ছে রাহুল গান্ধী হ্যাঁ, প্রধানমন্ত্রীকে হুম, অনুরোধ করেছিলেন যে 24 ঘন্টা হুম, অন্তত পিছিয়ে দিতে, এবং পিছিয়ে দেবে, বলেছিলেন, বলেছেন যে ব্যাপারটাকে আপনারা ইগো হিসেবে নেবেন না। হুম, ব্যাপারটাকে এই কথাটাই বলেছেন যে তিনি ইগো হিসেবে নেবেন না, এটা আপনারা, এটা হুম, সবাই হুম, মিলে আমরা ঠিক করবো, এটা ইগো হিসেবে নেবেন না। হুম। তো এই কথাটা কিন্তু যদি আপনি একটু বিশ্লেষণ করেন যে এটা এটা কেন তিনি বললেন। হ্যাঁ, ইগোর দেখো, প্রশ্ন। এটা এটা আমি মনে করি রাহুল গান্ধী নিজস্ব মত, কংগ্রেসের নিজস্ব মত দিয়েছে, ইগো হিসেবে নেবেন না। এটা কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী, মানে আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদী ইগো টিগোর ব্যাপার তো ধরেন না। তারা ধরেন যে তাদের রাজত্ব করতে গেলে যা যা নিয়ম নীতি যদি লঙ্ঘন করতে হয় তারা করবেন, কারণ তারা ক্ষমতায় থাকতে চান। এবার ঠিক আছে, এইটা যদি আমি আমি বলতে চাইছি না, আবার সেই একই কথা অনেকে বলবে কংগ্রেস কি করেনি, হ্যাঁ করেছিল হয়তো। কংগ্রেসের সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি, বেশ কিছু ক্ষেত্রে দেখেছি, ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে দেখেছি, এবং ইন্দিরা গান্ধী সেই ব্যাপারে যে করেছিলেন তার জন্য তার খেসারত দিতে হয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, যে পার্টি, যে দল বারবার বলেছে পার্টি উইথ ডিফারেন্স, সম্পূর্ণ আলাদা একটা দল, সেই দল তো আগের চেয়ে অনেক বেশি খারাপ অবস্থায় যাচ্ছে, উত্তরোত্তর অবনতি হচ্ছে, এই গণতান্ত্রিক পদ্ধতিগুলোর উত্তরোত্তর অবনতি হচ্ছে। সেটাই কি একটা ডিফারেন্স? আমি সেটা বুঝতে পারি না, সেটাই কি পার্থক্য? এই পার্থক্য যদি হয় তাহলে ভারতীয় গণতন্ত্রের খুব আর বেশি দিন নেই টিকে থাকার জন্য, এইটুকু আমার মনে গৌতম হয়। দা, বাইরে তো এটা, হ্যাঁ, কিছুদিন আগেই, কয়েক ঘন্টা আগেই বলা যেতে পারে, হুম, প্রধানমন্ত্রী বলে এলেন ভারত একটি লোকতন্ত্রের দেশ, লোকতান্ত্রিক দেশ। হুম, হুম, হ্যাঁ, হুম, হুম, সেইখানে হুম, বিশ্বের হ্যাঁ, কাছে হ্যাঁ, আজকে সেই, আবার কি নতুন মেসেজ গেল যে তিনি এই কাণ্ডটা হুম, করলেন, প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই নতুন মেসেজটা কিছু, ওই জন্য ইগোর প্রশ্ন নেই, কিন্তু নট এ কোয়েশ্চেন অফ ইগো, আমি এটা ইগো বলে ধরি না। হ্যাঁ, না, এটা কি ওনার রাহুল যে, গান্ধী, আমার বলছি যে রাহুল গান্ধী কি এই মেসেজটাই দিতে চাইলেন যে আপনারা লোকতন্ত্রের কথা বলেন মুখে কিন্তু কার্যত মানেন না, এবং সেইটা ইয়েস, করতেই তিনি ওখানে গেলেন হ্যাঁ, এবং হ্যাঁ, এটা বলে এলেন। বলে এলেন, এটা এটা উনি করেছেন, এক্স্যাক্টলি এটা করেছেন। এবং এটা কিন্তু ভারতীয় আমরা যে যখন আমাদের দেশের যখন গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তখন আমরা এই জিনিসটা দেখেছি, ভারতীয় শাসক দলের মধ্যে দেখেছি। শত অপবাদ নিন্দে থাকা সত্ত্বেও জওয়াহরলাল নেহরুর মধ্যে এটা ছিল, লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে এটা ছিল, আমরা দেখেছি। এবং ইন্দিরা গান্ধীর সময়ও দেখেছি, অটল বিহারীকে যখন পাঠানো হয়েছে বিদেশে, ইউনাইটেড বিদেশে। নেশনস, আমরা দেখেছি। এইটাই হচ্ছে, এটা এটা কিন্তু শুধু সৌজন্য নয়, আমার মনে হয় না এটা শুধু সৌজন্য প্রপ্রাইটি, তা কিন্তু নয়। আমার মনে হচ্ছে এইটা হচ্ছে গণতন্ত্রের একটা জয়কে সূচিত করে, এটা কোনো একটা জায়গায়, যে গণতন্ত্র মানে আমি, মানে শাসক যা বলবে, রাষ্ট্র যা বলবে সেটাই শেষ কথা, তা তো গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে তো 51%-এর কথাই শেষ কথা, তা তো নয়। 39% যা বলবে সেটাকেও সমান গুরুত্ব দিতে হবে, আর আমাদের দেশে তো 30%-এই 30%-এর উপরে, সংখ্যাগরিষ্ঠ। 40-এর নিচে হ্যাঁ, থাকে কাজে সবসময়। আমাদের 70%, ইনফ্যাক্ট 70% তারাই হচ্ছে সংখ্যালঘু, আর 30% সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে। এবারে বক্তব্য হচ্ছে, আগামী দিনে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ এবং আমাদের বিহারে। একদম প্রতিবেশী রাজ্য। এইবারে এই বিহার এবং পশ্চিমবঙ্গের সঙ্গে এই যে এই যে উত্তর ভারতের যে যে আমরা দেখলাম, হরিয়ানা হোক বা পাঞ্জাব হোক, পাঞ্জাব বলছি না, হরিয়ানা হোক, উত্তরপ্রদেশ হোক, এই সমস্ত রাজ্যের একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে এখানে, যে এখনো পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে এই ডাবল ইঞ্জিনের সরকার হওয়াতে কিন্তু প্রচুর কেন্দ্রীয় সাহায্য তারা পায়, আমরা দেখেছি, হিসেবে দেখেছি প্রচুর কেন্দ্রীয় সাহায্য তারা পাচ্ছে, কিন্তু তবুও তারা অবশ্য, যদিও একেবারে মায়ারিন কন্ট্রোভার্সি, প্রচুর অজস্র ধরনের তাদের বিরুদ্ধে প্রশাসনিক অপদার্থতার বহুবিধ অভিযোগ আছে। আমি কুম্ভ শুধু বলছি না, কুম্ভ তো হলোই, কুম্ভ মেলা দিয়ে আমি ধরছি না, এর ছাড়াও এই যে চাকরি, কর্মসংস্থান, বুলডোজার, বহুবিধ জিনিস নিয়ে, এবং এমনকি সুপ্রিম কোর্টও তাকে চোখ রাঙিয়েছে, বারবার চোখ রাঙিয়ে তাকে না, সহ্য করতে এই হয়েছে। গতকালই যে ঘটনাটা আবার সামনে এসেছে, যে মসজিদ ভেঙে ফেলা, যেটা হ্যাঁ, সুপ্রিম, ওইটাই, হ্যাঁ, হ্যাঁ, আবার আবার একটি সুপ্রিম মসজিদ কোর্টে, বোল্ডোজার হ্যাঁ, দিয়ে ভেঙে সুপ্রিম ফেলা। কোর্টে,
সুপ্রিম হ্যাঁ। কোর্ট, হ্যাঁ, হ্যাঁ, এবং এই যে মামলা আবার হতে যাচ্ছিল ওই সেই উপাসনার যে আইনের, তার বিরুদ্ধে আবার মামলা, তাতেও সুপ্রিম কোর্টে বলেছেন চিফ জাস্টিস ইনাফ ইজ ইনাফ, বাধ্য হয়ে বলেছেন যে এত মামলা প্রত্যেক দিন হওয়ার মানেটাই হচ্ছে যত দিন যায় তত এইটাকে বাড়িয়ে তোলো, ধর্মীয় একটা উদ্দীপনা, এটাকে বাড়িয়ে তোলো, এইটা বাড়িয়ে তুললেই সমস্ত মিটে যাবে। কারণ এইটা একটা সত্যি কথা বলতে এইটা যেন একটা, ওইটা যেন একটা খেলা হবের মতন চলছে। হ্যাঁ, ওইখানে খেলা হবে, তৃণমূল এখানে যেটা বলে, এটা বিজেপি কিন্তু ওখানে একটা খেলা হবের মতো, ধর্মীয় খেলা হবে, এটা চলছে। যাই হোক, এইবারে হলো বিহার এবং পশ্চিমবঙ্গ। আমি পশ্চিমবঙ্গের কথাটা পরে আসছি, বিহারের আগে যাচ্ছি। বিহারে নীতিশ কুমার তাদের অ্যালাই নিশ্চয় সঙ্গে আছে, আহ, কিন্তু নীতিশ কুমারের আমরা যা দেখতে পাচ্ছি বিভিন্ন কারণে, এমনও হতে পারে শারীরিক, আবার এমনও হতে পারে রাজনৈতিক, দুটো দিকেই ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে। সেখানে যদি বিজেপিকে লড়তে হয় তাহলে দুটো ভাবে লড়তে হবে। কিরকম ভাবে? একটা খুব অন্দরের লড়াই, সেই অন্দরের লড়াইটা কিন্তু নীতিশ কুমারের দলের বিরুদ্ধে লড়াই, এটা লড়তে হবে। কারণ বিজেপিকে দেখাতে হবে তারাই শেষ কথা, এবং সেটা কিন্তু অন্দরের লড়াই একটা চলবে, আছে, ইতিমধ্যেই আছে। কারণ নীতিশ কুমারের সঙ্গে যারা আছেন তারা এটা খুব একটা মেনে নিতে পারবেন না যে তাদের দলটাকে ক্রমেই একটা সরিয়ে একটা সেকেন্ড ক্লাস পার্টির মতন করে দেওয়া হবে, এবং প্রথমেই থাকবে, প্রথম সারিতে বিজেপি থাকবে, কারণ ধরেই নেওয়া হবে তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। সেটা খুব মেনে যা নেওয়া এখনো মুশকিল। বিহারে কোনোদিন হয়নি, বিহারে কখনো হয়নি, হয়নি, বিহারের রাজনীতিতে। হয়নি, এবং এবং নীতিশ কুমার সেইটা কতটা মেনে নেবেন সেটাও একটা কিন্তু ভাবার বিষয় অনেকখানি। কারণ নীতিশ কুমার নিশ্চয়ই ধরে নেবেন যে পরের বার হয়তো তাকে আর রাখা হবে না, যতই মুখে বলুন বিজেপি। এবং নীতিশ কুমারের পক্ষে উপমুখ্যমন্ত্রী হয়ে কাজ চালানো তো সম্ভব নয়, তিনি একসময় প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, হ্যাঁ, নরেন্দ্র মোদীর সঙ্গে সমান তালে। সেই জায়গায় তিনি যদি বিহারের মতো একটা অঙ্গরাজ্যের উপমুখ্যমন্ত্রী হন, সেই ধরনের কোনো প্রস্তাব আসে, সেটা তার পক্ষে মানা সম্ভব নয়। আবার একই সঙ্গে যেভাবে উনি চালাচ্ছেন, যদি সেভাবেও একটা, ধরে নিলাম আমি, সমস্ত পলিটিক্সে যে সবই হতে পারে, আরো যদি হয়, যদি নীতিশ কুমারের সামনে এমন প্রস্তাবও আসে যে আপনি মুখ্যমন্ত্রী থাকবেন, আমাদের দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে, ঠিক আছে, যেমন আছে, কিন্তু সেই থাকাটা কি হবে পরের বারে, নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী পদে থাকাটা আলংকারিক হয়ে যাবে, একেবারে শুধুই রাখা হবে হয়তো 6 মাস কি 7 মাস কি 8 মাসের জন্য। এটা তারা জানেন। কিন্তু এই কাজটায় সবচেয়ে প্রয়োজন কার হবে? সবচেয়ে প্রয়োজন হবে ভোটিং প্যাটার্ন, ভোটটা কিভাবে হবে, আর সেই ভোটে কারা ভোট দেবেন এবং কতক্ষণ দেবেন, কিভাবে দেবেন, অনেক কিছু ব্যাপার ম্যাটার করে। এই যে যাবতীয় পরিসংখ্যান কার কাছে থাকবে? সিইসির কাছে থাকবে, ন্যাচারালি, আমরা তো জানি। আর সিইসির কাছে আমরা তো ইতিমধ্যে দেখেছি, তাদের কাছে ইভিএম নিয়ে উত্তর পাওয়া যায় না, ভিভিপ্যাট নিয়ে উত্তর পাওয়া যায় না, অথচ তারা একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, তাদের সমস্ত তথ্য হাতের গোড়ায় থাকা উচিত। সুপ্রিম কোর্টেও তারা দিতে পারে এই ধরুন তথ্য। এই যদি না দিতে পারে, এমন একজন মানুষকে দরকার হবে যিনি এই সমস্ত দিক থেকে অন্তত শাসক দলের সামনে বর্ম হয়ে দাঁড়াতে পারেন। এটা আমরা ধরে নিচ্ছি, আবার বলছি, আমি এখানে জ্ঞানেশ কুমারের সম্পর্কে কিছু বলতে চাইছি না, আমি পক্ষপাত কোনো আচরণের কথা হ্যাঁ, বলছি না। কিন্তু একটু কিন্তু জ্ঞানেশ কুমারের ইতিহাসটা বোধহয় একটু আমাদের হ্যাঁ, ইতিহাস, একটু একটু সেটা একটু আসছে, আনাটা আলাদা। হ্যাঁ। হ্যাঁ, 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 একটু এইবারে কিন্তু জ্ঞানেশ কুমার যে বরাবরই শাসক ঘনিষ্ঠ একজন আমলা ছিলেন সেটা আমরা জানি, সেটা পরিষ্কার জানি, এবং তিনি যে খুব অমিত শাহের খুব ঘনিষ্ঠ এটাও আমরা জানি। অদ্ভুত ভাবে তিনি লাস্ট ছিলেন বোধহয় ইউনিয়ন কোঅপারেশন সেক্রেটারি। তো সেটা খুব, রিটায়ারমেন্টের আগে, তার আগে উনি দুটো খুব বড় দায়িত্ব পালন করেছেন। একটা হচ্ছে হ্যাঁ, জম্মু কাশ্মীরের অনুচ্ছেদ 370 ধারা 70, বিলোপের পরে যে হ্যাঁ, ড্রাফটিং করা হয়েছিল, তার মূল মাথা বলা হয় জ্ঞানেশ কুমারকে, যেভাবে দুটো হ্যাঁ, রাজ্যকে ইউনিয়ন টেরিটরি করে ভাগ দেওয়া করা। হয়। হুম, হ্যাঁ, ভাগ করে হুম, ইউনিয়ন টেরিটরি করে দেয়। এবং আরেকটা খুব বড় তার কৃতিত্ব আছে, সেটা হচ্ছে রাম মন্দির জন্মভূমি ট্রাস্টের যে টোটাল হুম, পরিকল্পনা, সেই পরিকল্পনার মুখ্য যারা ছিলেন, যারা, হুম, তার মধ্যে হুম, জ্ঞানেশ তার মধ্যে কুমার উনি ছিলেন। একজন ছিলেন। হ্যাঁ। এবারে এবারে দেখো, এইটা আমি কি কেন বলতে চাই, তুমি যেটা বললে এই এক্স্যাক্টলি
সেটা এই যে স্তরের যে যে আমি এটাও আগে বলেছি, এই যে যতগুলো ডেমোক্রেটিক ইনস্টিটিউশন আছে তার মাথাতেই এমনই লোককে বসানো হবে বা হচ্ছে বা হয়ে চলেছে, তারা সবাই কিন্তু এই একই ধারা। এমনকি কোনোদিন কোনো উপরাষ্ট্রপতি নিজের চেয়ারম্যানের চেয়ারে বসে কখনো এই কথাটা বলছেন অপোজিশনকে যে আপনারা একটু সনাতনী হন, সনাতনীর মতন একটু সহিষ্ণুতা আপনাদের হোক? মানে এটা তো সরাসরি বিজেপির হয়ে প্রচার করা। একজন কে করছেন? দেশের উপরাষ্ট্রপতি। কোনোদিন ভাবাই যেত না যে উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি সরাসরি যে রাষ্ট্র যে প্রধান যে দল, শাসক দল, তার হয়ে কার্যত প্রচার করবে, এইরকম ভাবে করবে। এবং তিনি করেছেন, এর আগেও করেছেন, এখনো করছেন। এ প্রত্যেকটি ক্ষেত্রে, আমি শুধু ধনকরের কথা বলছি না, জগদীপ ধনকর একা বলেই মোটেই নয়, আমি আরো সমস্ত বিশিষ্ট জনেরা যারা এসেছেন বিভিন্ন ক্ষেত্রে, এই যে যারাই এই মাথায় বসছেন, তাদের প্রত্যেককেই আমরা দেখছি এই কাণ্ড করতে। আমরা একে আগে আলোচনা করেছি, এদের প্রাক্তন প্রধান বিচারপতিকেও আমরা যেভাবে দেখেছি, এবং বিবিসির কাছে যে উনি যেভাবে খানিকটা যাকে বলা হয় খুবই অপ্রস্তুত, অস্বস্তিতে পড়েছিলেন এই বিভিন্ন প্রশ্নের, এবং এই যে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। তিনি কি উত্তর দিলেন সেটা বড় কথা নয়, কিন্তু তিনি যে সমস্ত অস্বস্তিকর প্রশ্নের উদ্রেক করেছেন মানুষের মনে, বিশ্ববাসীর মনে, মানে বিবিসির মতন চ্যানেল এই সব প্রশ্ন তাকে করছে। কেন করছে? কারণ এই সব প্রশ্ন উপরে উঠেছে সারফেসে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্ন করেছে। একই প্রশ্ন আগামী দিনে হয়তো আমরা আবার অন্য কারোর ক্ষেত্রে করব। সিইসির ক্ষেত্রেও আগামী দিনে এই প্রশ্ন উঠবে, এই কারণে উঠতে পারে কারণ তখনও ইভিএম নিয়ে কোনো কিছু আমরা প্রামাণ্য কিছু পাবো না, ভিভিপ্যাট নিয়ে আমরা পাবো না। আমরা তখনও হয়তো দেখব যে ভোটিং প্যাটার্নটা ঠিক যেমন চলছে তেমনই চলছে, তেমনই হবে। কিন্তু কেন এই কেন দরকার হলো জ্ঞানেশ কুমারের নতুন মানুষকে? জ্ঞানেশ কুমার আমরা তো দেখছি কার হয়ে কাজ করেছেন বরাবর, 370 দ্বারাই বলি বা রাম মন্দিরই বলি, এই এজেন্ডা গুলো হচ্ছে বিজেপির এজেন্ডা। এবং বিজেপির এজেন্ডা মানে কি? মাথায় যারা আছেন তাদের এজেন্ডা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এনাদের এজেন্ডা। আমি কোনো আমলাকে দোষ দিই না, কারণ আমলা মূলত সরকার যা বলে সেটাই রূপায়ণ করেন, মূলত তাই করেন। এবং সরকার এমন একজন আমলাকে পছন্দ করেন যে সরকারের কথা শুনে কাজ করবে। আমলারা তাই করে থাকেন, আমি জানি। কিন্তু আমলারা যদি দীক্ষিত হয়ে যান, সরকারি মন্ত্রে দীক্ষিত হয়ে যান, সবচেয়ে সমস্যা হচ্ছে সেখানে। তাহলে কি হয়? তাহলে তার মধ্যে যে নৈর্ব্যক্তিকতা, শিক্ষাজনিত যে নৈর্ব্যক্তিকতা তার মধ্যে আসতো, যুক্তিবাদ বা নৈর্ব্যক্তিকতা, সেগুলো সব মুছে যায়। তখন তিনি সরকারের একেবারে সরকারের যে একটা এই যাকে বলা হয় এমন একটা মানে যা বলবে সরকার আমি তাই করবো, চোখ বুঝে তাই করব, সেই ধরনের একটা জায়গায় পৌঁছে যায়। তুমি যে প্রসঙ্গগুলো বললে ঠিক সেই প্রসঙ্গগুলো আমি বলছি, এরকম লোককেই দরকার কিন্তু এখন বিজেপির কেন্দ্রীয় শাসক দলের, যে সরকারের সমস্ত কথা চোখ বুঝে পালন করবে। জ্ঞানেশ কুমারের এ পর্যন্ত, আমি আবার বলছি, সিইসি হয়ে উনি কি করবেন উই ডু নট নো, আবার বলছি জানি না, যখন করবে তখন আমরা দেখতে পাবো। এখনো পর্যন্ত তিনি সরকারের খাস আমলা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। একদম ঠিক কথা, একদম খাস আমলা হিসেবে সরকার যেমনটি বলেছেন তিনি তেমনটি করছেন। কাজে আগামী দিনে মনে করো ঝাড়খণ্ড এই বিহারের যে ইলেকশন হবে, সেই ইলেকশনে বিজেপি যদি মেজরিটি জায়গায় বেশ ভালো রকম মেজরিটি না পায়, তাহলে কিন্তু নীতিশ কুমারের এবং নীতিশ কুমারের যারা অনুগামী তারা খানিকটা সমস্যায় ফেলতে পারেন বিজেপিকে। সেই চেষ্টা তাকে মাথায় রাখতে হবে, কারণ নিশ্চয় বিজেপি অন্তত তার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে। আমি এটা বলতে চাইছি, বিজেপি এখনো অপোজিশনকে পরে ভাববে। অপোজিশন তো থাকবে, তেজস্বী আছে বা কংগ্রেস থাকবে, এবং কংগ্রেসও এটা হবে অপোজিশনের ক্ষেত্রে। দিল্লিতে যা হয়েছে বিহারে কিন্তু সেটা হবে না। দিল্লিতে ইনফ্যাক্ট আপ
এবং এই যে কংগ্রেস, এরা তো পরস্পর এক দ্বৈরথে ছিল, দুটো ভাগে ভাগ ছিল, পরস্পরের হ্যাঁ, প্রতিদ্বন্দ্বী বিহারের ছিল বিজেপির রাজনীতিতে সঙ্গে। কংগ্রেস কার্যত পশ্চিমবঙ্গের হ্যাঁ, চেয়েও খারাপ হ্যাঁ, অবস্থা, সাইন বোর্ড, কিন্তু তারা হ্যাঁ, জোটটা করে আছে। কিন্তু জোটটা করবে, যার জন্য এই অবস্থা করবে, জোটটা করবে, এইটা হলো ব্যাপার। কাজেই সেখানে তেজস্বীকেই করতে হবে, এবং কংগ্রেসও সেখানে ওই যেটুকু অনুঘটকের কাজ যদি কোনো জায়গায় করে সেটা করবে। এইটা একটা অপোজিশনের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু বিহার, এবং সেটা কিন্তু জানে, বিজেপি জানে। কাজে এটা খুব সহজ মসৃণ লড়াই হয়ে যাবে, এটা আমাদের ভাবা মুশকিল। এবং এবং এরপরে সেখানে বাংলা, এরপরে আমরা বাংলা, মুখ্যমন্ত্রী, হ্যাঁ। সেখানে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন যদি নীতিশ কুমার না থাকেন, তাহলে সেটাও তো ভাসিয়ে দিতে হবে বিজেপি। হুম। সেটা বিজেপি ভাসাতে চাইবে না। বিজেপি চাইলে কি হবে, আগেই এই যে অ্যালায়েন্সটা ভেঙে যাবে, সেই জন্য চাইবে না। কাজে বিজেপির পক্ষে একটু সমস্যা, এবং সেখানে যদি খুব কাছের লোক সিইসি না হন, এবং তাহলে বিজেপি কিন্তু গৌতম দা, বিহারে আহ, দুই দলের কাছে, দুই পক্ষের কাছেই আমি বলছি যে, যে যদি জেডিইউর সঙ্গে টক্করটা আরজেডির হয় মূল ইয়ে হিসেবে, শরিক হিসেবে, এনডিএর শরিক হিসেবে, হুম, তাহলে দুই দলের হুম, মুখ্যমন্ত্রীর একটা মুখ কিন্তু পরিষ্কার আমরা পাচ্ছি। কিন্তু হুম, বিজেপি যদি, তাদের যদি কোনো হুম, মুখ্যমন্ত্রী করতে চায়, তাহলে তাদের কিন্তু মুখ্যমন্ত্রী পদের কোনো মুখ নেই। না, হ্যাঁ, সেটাই বলছি। সম্রাট চৌধুরী যিনি, তাকে কেউ চেনেন না, তার সর্বভারতীয় পরিচিতিই নেই। হ্যাঁ, যেটা সুশীল মোদির তাই। ছিল, হ্যাঁ, সেটা হুম। সেটা কিন্তু তার নেই। হুম, তাকে, এটা তো একই কথা বলতে পারবে, হ্যাঁ, বিজেপি একটা কথাই বলতে পারে যে দিল্লিতেও তো আমাদের কেউ ছিল না। দিল্লিতেও কেউ ছিল না, হ্যাঁ। দিল্লিতেও আমাদের আমাদের কেউই ছিল না, আমরা কাকে করেছি? হ্যাঁ, আমরা তো করেছি। এখনো করতে আমরা তো পারছে না, বলি, এখনো করতে পারছে না। এখনো করতে পারছে না। আমরা তো বলেইছি নরেন্দ্র মোদী সেখানে। কিন্তু এইটা বলছি, বিজেপির, দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, বিজেপির যে উত্থান, একটা সময়সীমা থাকে। কেন ভারতবর্ষের মতো দেশে? কারণ ভারতবর্ষের মতো দেশে বিভিন্ন রিজিয়ন, বিভিন্ন রকমের পলিটিক্স কাজ করে, বিভিন্ন ধরনের রাজনীতি। কারণ বিভিন্ন প্রদেশ, বিভিন্ন ভাষা, পোশাক, আচার, কালচার, সংস্কৃতি সবই পাল্টে পাল্টে যায় ভারতবর্ষের মতো দেশে, বিশেষ করে। সেই কারণে মণিপুরেও কোনো মুখ্যমন্ত্রীর পদ পাইনি ওরা, দেখো, লক্ষ্য করে দেখো। আবার এখানেও পাইনি। নতুন যেখানে হচ্ছে, কিংবা যেখানে ওরা খুব ভালো রকম ভাবে ছিল, সেখানে ঠিক আছে, সেখানে ওদের একজন মুখ্যমন্ত্রীর আহ, মুখ আছে এবং তাকেই করা হয়েছে। যেখানে নতুন কেউ হচ্ছে, সেখানে ওদের সমস্যাটা শুরু হয় 5 বছর পর থেকে। এইটা হয়, এবং সেটা শুরু হবে যখন ওরা গ্রাজুয়ালি বিভিন্ন রিজিয়নে মানে আহ, হ্যাঁ, শাসন ক্ষমতায় আসবে। প্রথমত আমাদের সময়টা প্রায় শেষ এবার হয়ে আসছে। আমরা যদি এবারে এরপরে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গতে, এই যে বৃক্ষ নির্বাচনী কমিশনের এই গুরুত্ব পশ্চিমবঙ্গে কিভাবে পড়তে পারে? পশ্চিমবঙ্গে নিয়ে বিজেপি কতটা চিন্তিত, আমার এটা নিয়েও চিন্তা আছে, ভাবনায়। কেননা এটা এটা ঠিকই, দেখো, যতই আমরা মানে দোষারোপ করি, অভিযোগ আনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী একটা জিনিস কিন্তু প্রমাণ করেছেন, যে বিজেপির কাছে প্রবল প্রতিপক্ষ তিনি। এটা কিন্তু তিনি প্রমাণ করেছেন, প্রত্যেকটা নির্বাচনে প্রমাণ করেছেন। তার কাছে একটাই ব্ল্যাক স্পট আমি মনে করি। আমি সংসদের যেবারে পেয়েছিল ওরা 18 খানা, আমি সেটা ধরছি না। ওনার কাছে একটাই ব্ল্যাক স্পট, উনি শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছেন। এটা ব্ল্যাক স্পট মুখ্যমন্ত্রী, এটা আমি মনে করি, নন্দীগ্রামে। কিন্তু তারপর থেকে যেভাবে দলটাকে আবার নতুন ভাবে উনি চাগিয়ে, যাকে বলে চাগিয়ে দেওয়া, যেভাবে তৃণমূলকে চাগিয়ে দিয়েছেন, তার ফল আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে, বিভিন্ন নির্বাচনে উপনির্বাচনে পরিষ্কার দেখতে পাচ্ছি। সেভাবে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গে কিচ্ছু করতে পারছে না। এবং যদি বলি, আরেকটা বিজেপি জিনিস যদি কার্যত বলি, ছত্রভঙ্গ, এখন নেতাকে সেটাই বোঝা যাচ্ছে না বিজেপির। হ্যাঁ, এবং এবং শুভেন্দু এবং একদিকে, যদি দলে, সুকান্ত হ্যাঁ, একদিকে। একদিকে শুভেন্দু, একদিকে সুকান্ত, একদিকে দিলীপ ঘোষ তো বাইরেই চলে গেছেন, মাঠের বাইরে চলে গিয়েছেন, মাঠের বাইরে বেঞ্চে বসে, রিজার্ভ বেঞ্চে বসে আছেন, আমরা জানি। তার চেয়েও বেশি হচ্ছে, ঠিক বিজেপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা, তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, থাকাই তো স্বাভাবিক। এতদিন ধরে পাওয়ারে আছে, ক্ষমতার ভাগ বাটোয়ারে নিয়ে হবে এটা। কিন্তু সেখানে কি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাক গলাচ্ছেন, তখন আর কেউ ট্যাপও করতে পারছে না, যা বলছে তাই মেনে নিচ্ছে। এটা কিন্তু বিজেপিতেও হচ্ছে না। আমি তোমাকে বলি, যে
উত্তরবঙ্গে পর্যন্ত বিজেপির এত রমরমা ছিল, সেখানে জন বার্লা করে গেল, মানে বিজেপির কাছ থেকে। এমনকি যে কোচবিহারে পর্যন্ত এত যেখানে ওদের জোট ছিল, সেখানে বিরোধী বিজেপির মধ্যে বিরোধিতা ক্রমেই বাড়ছে। এই বিরোধীর অবস্থায় চা বাগানে যে ন্যাচারালি বারালা চলে যাওয়ার পরেই এটা হয়েছে, চা বাগানে পর্যন্ত ওদের যে শ্রমিক সংগঠন একটা তৈরি হয়েছিল সেটাও ভেঙে গেল। কাজেই বিজেপি নিজেকে সামলাতে পারছে না পশ্চিমবঙ্গে। সিএসি এসে যদি কিছু করতে চান, অক্সিজেন যোগায়, যদি কিছু অক্সিজেন বাড়তি যোগান, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আরো সাংঘাতিক পরিস্থিতি হবে। সেটা সামলাতে পারবে না সিইসি। কারণ সিইসি কেন সামলাতে পারবে না? তৃণমূল, ওই যে বললাম, তৃণমূল, আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী হিসেবে আমরা দেখেছি, তিনি কিন্তু সাংঘাতিক পথে নেমে এবং তৃণমূলকে তিনি যদি আবার সেই চাগিয়ে দেন, তাহলে সেটা সামলানোই মুশকিল হবে সিইসির পক্ষে। সিইসি কে পশ্চিমবঙ্গে অনেক ভাবনা চিন্তা করে চলতে হবে, যতই করুক সিইসি, এটুকু আমার মনে হয়। সুব্রত, এইটা তাহলে মানে বলছেন যে জ্ঞানেশ কুমার ম্যাজিক বিহার এবং পশ্চিমবঙ্গে পরপর যে দুটো ভোট আছে, সেখানে রাজীব কুমারের মতো, যে রাজীব কুমারের তার কার্যকালে তিনি মহারাষ্ট্র এবং হরিয়ানায় যে ম্যাজিক দেখিয়ে গেছেন, একদম ম্যাজিক কথাটাই আমি ব্যবহার করছি, কারণ যা অপ্রত্যাশিত তাই তো ম্যাজিক। তো সেইখানে এই ম্যাজিক দেখানোর খুব একটা স্কোপ আছে বলে মনে হয় না। আরো একটা জিনিস আছে বলে নিয়েও শেষ করছি, সেটা হচ্ছে যে বিতর্কটা উনি তৈরি করে দিয়ে গেছেন, যে সাংঘাতিক বিতর্কটা, এই যে হরিয়ানার নির্বাচনের ইস্যু নিয়ে এবং মহারাষ্ট্র বহু জায়গায় নতুন ভোটার যারা এসেছে তারা কাকে ভোট দিল, এবং এখানে আমরা দেখেছি মিল পাওয়া যাচ্ছে না হরিয়ানাতেও, যেখানে যেখানে। এই বিতর্ক যদি আরো বেড়ে যায় তাহলে বিজেপি কিন্তু মুশকিল। এটা কিন্তু সিইসি এবং প্রত্যেক তথ্য এখন কোর্ট দিতে বলেছে, মেহমুদ প্রাচাকে দিতে বলেছে, তিনি সেগুলোকে রিভিউ করছেন। অতএব খুব যে নির্বাচন কমিশন খুব যে আগের মতো খুব একদম সে স্মুথলি কাজ করতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই। অতএব জ্ঞানেশ কুমারের সামনে খুব বড় একটা পরীক্ষা, যে তিনি কতটা তিনি রাজীব কুমারের ধারা অনুসরণ করতে পারবেন, না নতুন কোন ধারা তৈরি করবেন, বা তিনি মধ্যপথ অবলম্বন করবেন যে সব পক্ষ রাখা। এই সমস্ত বিষয়গুলো আমরা আগামী দিনে দেখব। তার মধ্যে একটি বড় বিষয় আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আগামীকালের শুনানি। আশা করা যাচ্ছে এই ব্যাপারে শুনানি হবে, বা আরো হয়তো দু একটা শুনানি দিন পড়তে পারে। সমস্ত বিষয়টি সুপ্রিম কোর্ট কিভাবে দেখছে, আমাদের প্রধান বিচারপতি কিভাবে দেখছেন, কারণ নিয়োগ কমিটি থেকে তাকেই বাদ দেওয়া হয়েছে, তার পদটিকে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অনেক বিচার বিবেচনা করে যে সাংবিধানিক, যেটা গৌতম দা বললেন, যে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন থাকবেন এবং প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা থাকবেন, তো সেটা তো সম্পূর্ণ উল্টে দেওয়া হয়েছে এই অর্ডিন্যান্সে। তো সেটার দিকে আমরা নজর রাখবো যে সেটা আবার ফিরে আসে কিনা, তাহলে সেক্ষেত্রে এই নিয়োগটি, জ্ঞানেশ কুমারের নিয়োগটিও কার্যকর হবে কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। তো সমস্ত বিষয়টি নিয়ে আমাদের নজর থাকবে। গৌতম দা, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আপনি এরকম একটা মূল্যবান আলোচনা আমাদের উপহার দিলেন। আর আপনারা যারা দেখলেন, আপনাদের একটি অনুরোধ যে আপনারা প্রত্যেকেই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, বিশেষ করে বিহার এবং পশ্চিমবঙ্গে এই নতুন নির্বাচন কমিশনের নিয়োগ কোনো রকম প্রভাব বিস্তার করবে কিনা, এ ব্যাপারে আপনাদের মতামত কিন্তু অত্যন্ত জরুরি, আমরা এটা জানতে চাই। আর সেই সঙ্গে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমার এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল এই চ্যানেল দুটি যদি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন, তাহলে আগামী দিনে আমরা এ ধরনের কাজ করতে আরও বেশি উৎসাহ পাবো। নমস্কার।